সুপ্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি তাতে রাজনীতি কোন দিকে, এই প্রশ্ন বিশ্লেষক মহলের অনেকের মাঝে আছে। আজ আমরা রাজনীতিবিদদের আমন্ত্রণ জানিয়েছি এই প্রশ্নের জবাব খোঁজার জন্য। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আমাদের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এস এম কামাল হোসেন, রয়েছেন বিএনপির বিশেষ সম্পাদক জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন এবং বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান। আলোচনা শুরু করছে আমি জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনাকে দিয়েই কি মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি এখন কোন দিকে যাচ্ছে? ঠিক মতো শুনতে পাচ্ছি না, খুব কম সাউন্ড শুনতে পাচ্ছি। সঞ্চালক, সাউন্ড কম হচ্ছে। জি, জনাব নাজমুল হক প্রধান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। জি, ডক্টর আসাদুজ্জামান রিপন, বাংলাদেশের রাজনীতি এখন কোন দিকে যাচ্ছে? বাংলাদেশে তো রাজনীতি ঠিক জায়গায় নাই, যাবে আর কোন দিকে? তো গতিহীন অবস্থার মধ্যে আছে, জ্যামে আটকে আছে। সুতরাং কোনো দিকে যাচ্ছে না, থেমে আছে। এটা কেন আপনার কাছে কেন মনে হচ্ছে? এই যে বিএনপি সম্প্রতি সমাবেশ করলো, পুলিশের সঙ্গে হালকা ধাওয়া পাল্টা দেওয়া হলো, অনেক কিছু তো হচ্ছে, তারপরেও কেন থেমে আছে? এটা কি হওয়ার কথা? এটা যেহেতু হওয়ার কথা না, অতএব এটা তো যাওয়া বলে না। আজকে কিছুক্ষণ আগে, মানে কয়েক ঘন্টা আগে, আপনার সম্পাদকদের একটা সংগঠনের একটা আলোচনা হলো। তো সেখানে সম্পাদকগণদের মধ্যে যে মন্তব্য এসেছে, আমি যদি ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের বক্তব্যটাই যদি আমি তুলে ধরি, তো তিনি সেখানে বলেছেন যে দেশে যখন কর্তৃত্বপরায়ণ শাসন চলে সেখানে সংসদ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ কোনোটাই কাজ করে, সব কথা কার্যকর। আমি ওনার বরাত দিয়েই ওনার পর্যবেক্ষণটার সাথে আমি একমত পোষণ করলাম। জি, কি বলেছেন উনি? উনি বললেন যে আপনার দেশে যখন কর্তৃত্বপরায়ণ শাসন চলে, অর্থাৎ কর্তৃত্বপরায়ণ শাসন চলছে এই দেশে, তো এই ধরনের একটি শাসন ব্যবস্থা, এই ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থায় আপনার সংসদ ফাংশনারি না, সংসদ কার্যকর না, সংসদ স্বাধীনভাবে কাজ করতে পারে না, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে, নির্বাহী বিভাগও কাজ করতে পারে না। তো তিনটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ, এই তিনটি অঙ্গ, তিনটি প্রতিষ্ঠান যখন ডিসফাংশনাল হয়ে যায়, ইনএফেক্টিভ হয়ে যায়, অথবা তাদের উপর অর্পিত যে দায়িত্বগুলো থাকে সেই দায়িত্বগুলো যখন তারা মানে যেটা ডেলিভারি করতে যদি না সমর্থ হন, তখন সেটার প্রভাব তো রাজনীতির উপর পড়বে। তো শ্যামল দত্ত আরেকটা কথা বলেছেন, রাষ্ট্রের যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সেগুলোর যে লাইক প্রেস ইনস্টিটিউটের কথা বলেন, মানব অধিকার প্রতিষ্ঠার কথা বলেন, এই জাতীয় তত্ত্বগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান হবে। তারা যদি সেই প্রতিষ্ঠানগুলো ঠিক মতো ফাংশন করতে না পারে, এগুলো রেখে লাভটা কি? এই যে স্বাধীনতার 50 বছরে এই যে কথাগুলো মানে উঠে আসলো, এবং আপনার একজন পুরনো সম্পাদক অনেকদিন যাবৎ কাজ করছেন, শ্যামল দত্তের মতো একজন প্রথিতযশা সম্পাদক যখন এই পর্যবেক্ষণ দেন, যখন এই কথাগুলো বলেন, তখন সেটা তো খুবই হতাশার বিষয়। এবং এই ধরনের একটি রাষ্ট্রের ফ্রেমওয়ার্কের মধ্যে অন্যান্য অঙ্গ যেগুলো চলে না, সেখানে আপনি কি করে প্রত্যাশা করেন রাজনীতি গতি পাবে, রাজনীতি কোন দিকে যাচ্ছে, এইসব নিয়ে আলোচনা করেন। জি, আমি আপনার কাছে আসবো। জনাব এস এম কামাল হোসেন, জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন বলছেন যখন রাষ্ট্রের অন্যান্য অঙ্গ ঠিক মতো কাজ করে না, আমি বলছি না, তিনি সম্পাদক শ্যামল দত্তের কথার বরাত দিয়ে বলছেন যে যখন রাষ্ট্রের অন্যান্য বিভাগগুলো কাজ করে না তখন রাজনীতি কিভাবে ঠিকঠাক কাজ করবে, এটি তার প্রশ্ন। কি বলবেন আপনি? আপনার ধন্যবাদ। দুইজন বিজ্ঞ আলোচক, এক সময় তুখোড় ছাত্র নেতা, যারা সামরিক শাসকদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছেন, দুইজনই আমার বয়সে বড়। আমি দুইজনকে অভিনন্দন জানাই যে আমরা একসাথে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করেছিলাম। রাজনীতি কিন্তু এখন তার স্বাভাবিক গতিতেই চলছে, এবং আজকের প্রধানমন্ত্রী উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্রের প্রতি সততা, সাহসিকতা, দক্ষতা, দেশপ্রেম নিয়ে যিনি দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার নেতৃত্বে রাজনীতি সহজভাবেই এগিয়ে যাচ্ছে। কিন্তু মাঝে মাঝে সেই রাজনীতির পথকে অন্য খাতে প্রবাহিত করার জন্য মাঝে মাঝে কিছু ষড়যন্ত্রকারী
যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করে না, তারা মাঝে মাঝে আঘাত হানে। আর আমার ভাই আসাদুজ্জামান রিপন তিনি একটা কথা বলেছেন একজন সম্পাদকের উদ্ধৃতি দিয়ে। আমি দেখেন, এই দেশে বিচার বিভাগেরও এখন স্বাধীনতা আছে, এই দেশের নির্বাহী বিভাগেরও তার যার যার জায়গায় দাঁড়িয়ে সে তার দায়িত্ব যথার্থ পালন করছে। আমি ধরেন বলি না যে শতভাগ যথার্থ পালন করছে, এই ক্ষেত্রে কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি মনে করি অতীতের চাইতে বর্তমান সরকার প্রধান যিনি আছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তার নেতৃত্বে যার যতটুক দায়িত্ব, সে বিচার বিভাগ হোক, নির্বাহী বিভাগ হোক, যে বিভাগ হোক, সে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছে। আমি শুধু এই কথাটি বলি, যেটা করছেন বলেই, হ্যাঁ হয়তো এর পরবর্তীতে রিপন ভাই অথবা প্রধান ভাই দুজন একই কথা বলবে না, কিন্তু সুর হয়তো বিভিন্ন ধরনের হতে পারে। জি, তাহলে গণতন্ত্রের প্রশ্ন আসতে পারে, অন্যান্য বিষয় আসতে পারে। আমি মনে করি যে দেখে, রাজনীতি সঠিকভাবে আছে বলেই আজকে কিন্তু বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য বাংলাদেশে 3টে আঘাত এসেছেন চরম, বঙ্গবন্ধুকে হত্যা করার পর, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর। এমনিতে ধরেন শেখ হাসিনা যখন বিরোধী দলের নেত্রী ছিল তখন আঘাত এসেছে, তাকে হত্যা করার জন্য একটা চেষ্টা করা হয়েছে, আর একটা ৭৫-এর 15 আগস্ট তৈরি করার চেষ্টা করেছে। রাজনীতির মানে জঘন্যতম জায়গায় সেদিন রাজনীতিকে নিয়ে যাওয়া হয়েছিল, প্রতিহিংসার রাজনীতিতে নিয়ে যাওয়া হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্রকে আর একবার হত্যা করার চেষ্টা করা হয়েছিল। যে সময় বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে স্বাধীনতা, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, বাংলাদেশটা পাকিস্তানের ধারায় ফিরে গেছিল। সেই ধারার থেকে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষে সকল রাজনৈতিক দল শক্তি ঐক্যবদ্ধ হয়ে সেই ধারা থেকে দেশটাকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে নিয়েছিল, অসাম্প্রদায়িক বাংলাদেশের ধারায় ফিরিয়ে নিয়ে এসেছিল। তারপরেও সেই শেখ হাসিনাকে হত্যা করার জন্য আপনি বাংলাদেশে আরেকটি 15 আগস্ট তৈরি করার জন্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছিল। সেই জায়গাতে জননেত্রী শেখ হাসিনা সেই বাংলাদেশটাকে অসাম্প্রদায়িক বাংলাদেশ এনেছিল। সেই আনার পর 2-3 বার বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই সময় 3 বার বাংলাদেশের উপর আঘাত এসেছে। একটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা 2008 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটানো হয়েছিল, সেটা কারা করেছে, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীর হতে পারে। এবং তারপরে হলিউডে হামলা করে আরেকটা ষড়যন্ত্র করা হয়েছিল। আর সর্বশেষ এবার 12ই অক্টোবর একটি হিন্দু সম্প্রদায়ের মহা উৎসব দুর্গা উৎসবকে নিয়ে যে ঘটনা ঘটানো হয়েছে, যেটা ন্যাক্কারজনক, যেটা জাতীয় আন্তর্জাতিক ভাবে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, সরকারকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আমি মনে করি একটি ষড়যন্ত্র করা হয়েছিল। এইটা বলতে এই সময় দাঁড়িয়ে যে একটি মহল রাজনীতিকে ষড়যন্ত্রের চোরাগালির পথে নিয়ে অন্য পথে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছেন। জি, আমি আপনার কাছে আবার আসবো। জনাব রাজবুল হক প্রধান, ডক্টর আসাদুজ্জামান রিপন বলছেন যে রাজনীতি ঠিকঠাক চলছে না, জ্যামে আটকে গেছে, কিন্তু জনাব এস এম কামাল হোসেন বলছেন যে রাজনীতি ঠিকই আছে। ভিন্ন মত পেলাম, আপনার মত কি? জনাব নাজমুল হক প্রধান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আনমিউট করেন। আপনি নিজেকে আপনাকে সম্ভবত হেডফোন খুলে চেষ্টা করতে হবে। প্রধান ভাই হেডফোন খুলে ফেলাম। না, শুনতে পাচ্ছেন আমরা? জি, আপনি মোবাইল থেকে হেডফোনের সংযোগ বিচ্ছিন্ন করে কথা বললে আমরা শুনতে পাবো। এখন শোনা যায়? আপনি হেডফোন খুলে ফেলান। বলুন। বলেন। হ্যাঁ, বলুন, শুনতে পাচ্ছি। আমি খুলে ফেলছি হেডফোন। আচ্ছা, প্রশ্ন হলো, বিষয়টা বলতে চাচ্ছি আর কি, আসলে ক্ষমতা আছে, রাজনীতি নেই। বর্তমান সময়ে আমাদের কামাল সাহেব যে রাজনৈতিক দলটা আছে, ক্ষমতা আছে, রাজনীতি নেই। রাজনীতি একটা
আমি যদি আর্ট বলি, একটা একটা প্রতিদিনের কার্যক্রম যদি বলি, তাহলে রাজনীতি নেই। দলবাজি আছে, ক্ষমতা আছে, রাজনীতি নেই। আমি প্রত্যেকে শুরু করে ভাবছিলাম, আমি জানি কামাল যে কথাগুলি বললেন উনি এগুলি বলবেন। আমি ওই পরশুদিন 3 দিন আগে দেখলাম যে একটা ফেরি ওই পাটুরিয়ায় একটা ফেরি তলিয়ে যাচ্ছে। ঘটনা কি, ফেরিটার মেয়াদ উত্তীর্ণ হয়ে 30 বছর, বেশি দাঁড়িয়ে ছিল না। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে একটা ফেরি, তার তো এরকম ঘটনা ঘটছেই। আমি দেখতে পাচ্ছি সরকার যত করার কথাই বলুক, আওয়ামী লীগের যে গর্বের জায়গা যেটা ছিল, এই যে অসাম্প্রদায়িক রাজনীতির প্রবক্তা বা দলটা, তাই না, সেই দর্প চূর্ণ হয়ে গেছিল। কেন? আমি কুমিল্লায় গিয়েছিলাম। হ্যাঁ, নানুয়ারচরের দিঘির পাশে যে পূজা মণ্ডপটা, সেটা অরক্ষিত, সেটা যে কেউ অকাম করতে পারে, একটা ভিন্ন উদ্দেশ্য করতে পারে, সন্ত্রাস করতে পারে, গভর্নমেন্টকে বিভিন্ন কারণে করতে পারে, ঠিক আছে। কিন্তু এরপরে ওইখান থেকে কাছে মধ্যে কাপুরিয়াপট্টিতে একটা চান্দকালীন মন্দির আছে, যে মন্দিরটা খুব সুরক্ষিত। প্রথমবার গেছে, গিয়ে গেট টেট ভাঙার চেষ্টা করছে, ফেরত আসছে, লাইটের ভাঙার চেষ্টা করছে, ফেরত চলে গেছে। আমরাও সন্ত্রাস যেটা করছি একসাথে আন্দোলনে, একবার একটা বোম মারলে ওই দিতে আমরা যাই নাই আর 7 দিন। দ্বিতীয়বার আবার গেছে, এবার গিয়ে গেট মেট ভাঙার খুবই প্রান্ত চেষ্টা করে, পারে নাই। তৃতীয়বারে মই নিয়ে গেছে এবং গিয়ে মই নিয়ে ক্রস করে ঢুকেছে। এবং সেই সময় সেখানটায় পুলিশ ছিল। পুলিশ কি অবহেলা করেছে? পুলিশ কি দায়িত্ব পরিচয় দিচ্ছে? পুলিশ কি নিষ্ক্রিয় ছিল? কারা নিষ্ক্রিয় ছিল? কি হোম মিনিস্ট্রি নিষ্ক্রিয় ছিল? কেন এই ঘটনাটা ঘটলো? আজকে রংপুরে জানি ওনারা একটা ষড়যন্ত্র বলবেন, বিএনপির উদ্যোগ হবে, অনেক কথা বলবেন। আজকে রংপুরে যে ছেলেটা করেছে, সে কারণ ভাইস প্রেসিডেন্ট, সে গোটা পরিবারটি আওয়ামী লীগ করে। আজকে এই যে ঘটনাগুলো, আমি বলবো ওই যে ফেরি যেমন ফুটো হয়ে, যেমন পানির ঢুকে যেমন তলিয়ে যাচ্ছে, এই সরকারের ফুটো হয়ে গেছে। প্রথম দিকে দেখবেন আপনি, এই ব্যাংকগুলি দুর্নীতি সমানে, হলমার্ক কেলেঙ্কারি বলেন, আপনি বাংলাদেশ ব্যাংকের অর্থ কেলেঙ্কারি বলেন, আপনি বেসিক ব্যাংকের কেলেঙ্কারি বলেন, আপনি পিআর হালদারের টাকা পাচার, অসংখ্য টাকা পাচার, এটা হয়েছে প্রথম। দ্বিতীয়, অহংকারের যে জায়গা ছিল মুক্তিযুদ্ধের প্রবর্তক দলের, সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা। সেই ফুটা দিয়ে এবার সাম্প্রদায়িক সক্রিয় প্রবেশ করেছে সরকারের। এবং জঙ্গিবাদের একটা গোষ্ঠী হেফাজতের সঙ্গে আছেই, ফলে এই ফুটা দিয়ে সরকারকে ক্রমান্বয়ে হেলিয়ে দিচ্ছে, আর বুঝছেন, কাজ হচ্ছে সরকার। ফলে রাজনীতি নেই, ক্ষমতাটা আছে। আমি বলবো আজকে এই যে শ্যামল দত্তর কথা বলে ইকন সাহেব যেটা বলছেন, যৌক্তিক কথাই বলেছেন। আমি এই কথা বলে আমার এই পরে কথা লাগলে আবার বলবো। জি, জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন, জনাব এস এম কামাল হোসেন বলছেন যে রাজনীতি ঠিকই আছে, কি বলবেন আপনি? দেখুন, এটা তোমাকে বলতে হবে, উনি শাসক দলের সাংগঠনিক সম্পাদক, তাই না? ওনার এই কথা বলার বাইরে কি ওনার অন্য কোনো পর্যবেক্ষণ, অন্য কোনো অবস্থান থাকাটা কি যৌক্তিক? এটা একেবারে যৌক্তিক না, এবং ওনার কাছে সেটা প্রত্যাশা আমরা করি না। তো উনি স্বাভাবিকভাবে ওনার সরকারের কথা বলবেন, এবং আমাদের বন্ধু নাজমুল হক প্রধান সাহেব উনি যে পর্যবেক্ষণ দিয়েছেন, উনি যে কথাগুলো বলেছেন, কথাগুলো আমি বিরক্তি না করে আমি ওনার বক্তব্যের সাথে একমত পোষণ করতে চাই, যে একটা সরকার ক্রমান্বয়ে কিভাবে আপনার তলানিতে পৌঁছলে একটা সরকারের তার নিজেরই কার্যকারিতা নষ্ট হয়ে যাচ্ছে। বন্দুক বলেন, পুলিশ বলেন, বিভিন্ন বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপর ভর করে, এবং আপনার দাসানুদাস কিছু মিডিয়া ব্যবহার করে, প্রোপাগান্ডা ব্যবহার করে তারা ক্ষমতা টিকে থাকতে পারবেন, ক্ষমতা চালিয়ে যেতে পারবেন, অন্যদেরকে দমন নিপীড়নের মধ্য দিয়ে নিষ্পেষিত করে রাখতে পারবেন। কিন্তু সেখানে যে শুরুতে যে কথাটা বললেন রাজনীতি, সেখানে রাজনীতিটা বলে কিছু থাকে না। একটা দেশের মানুষ যখন ভোট দিতে পারে না, যখন তার ভোটাধিকার হারিয়ে যায়, অথবা যখন তার ভোটাধিকার হরণ করা হয়, এবং সরকার যখন জনগণের ভোটে নির্বাচিত হতে পারার যেটা আপনার মর্যাদা, সম্মান, সেই সম্মানটা ভোগ করতে চায় না। সরকার যখন মনে করে যে আমি যদি জনগণের ভোটাধিকারকে যদি আমি অ্যালাউ করি, তাহলে এই জনগণ আমাকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় নাও আনতে পারে, এই ভীতি যখন সরকারকে পেয়ে বসে, তখন সরকার কি করবে? স্বাভাবিকভাবে সেখানে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। এবং আজকে ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তব্য, আমি ঢাকায় ছিলাম না, আমি ঢাকার বাইরে ছিলাম, আমি আসার পরে আপনার অনলাইনে যেটা দেখে উনি বললেন যে বিরোধী দল পার্টিকুলারলি বিএনপি উদ্দেশ্য করে যে ইন অবলিক রেফারেন্স বলতেছে, অথবা প্রকাশ্যে বিএনপি উদ্দেশ্য করে বলেছেন যে বিএনপি রাজনীতি করতে পারছে, প্রতিবাদ করতে পারছে, মানববন্ধন করতে পারছে,
এটা সরকারের বদান্যতা, দেশে গণতন্ত্র আছে বলেই। না, আমি যদি কথাটা ওনাকে জিজ্ঞেস করছি তো এটা কি আসলে সরকারের বদান্যতা বা আওয়ামী লীগের বদান্যতার বিষয়, এটা তো সাংবিধানিক গ্যারান্টি আছে আমাদের এই সংবিধানে যে বিরোধী দল তার মত প্রকাশ করবে, স্বাধীনভাবে মত প্রকাশ করবে, সমালোচনা করবে, সরকারকে বিক্ষোভ করবে, আন্দোলন করবে, এবং সেটাকে সংগঠিত করার একটা অধিকার থাকবে, তাই না? এগুলো তো সংবিধানে এই অধিকারগুলোকে নিশ্চিত করা ছিল। আজকে অত্যন্ত দুঃখের বিষয় যে কথাগুলো আমরা যে যার জায়গা থেকে, আমরা রাজনীতিকরা, আমরা আমাদের জায়গাটা তো আসলে মানে পলিটিক্যাল পার্টি আমরা যারা রাজনীতি কর্মী, আমাদের জায়গাটা একেবারে স্পেসটাকে সংকুচিত করতে করতে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তো আসলে মানে গণতন্ত্র নিয়ে কথা বলা, গণতন্ত্র নিয়ে কাজ করা, ভোট নিয়ে কাজ করা, এটা তো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং এই ডিফিকাল্ট সিচুয়েশনটা, যেটা প্রধান সাহেব যেটা বললেন যে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটির আপনার মানে 70-এর আগের দশকে, তার আগের দশকে মুক্তিযুদ্ধের নেতৃত্বকালে সমস্ত জায়গায় তাদের যে ভূমিকা ছিল, তাদের যে অর্জনটা ছিল, তাদের তো এই জায়গাটায় যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। যদি সত্যিকার অর্থে তারা যদি মনে করেন যে তারা উন্নয়ন করছেন, জনগণের ভাগ্যের জন্য কাজ করছেন, তাহলে তো জনগণকে ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। কেন তারা জনগণকে ভয় পাচ্ছেন? এবং আমি আপনাকে খুব মানে স্পষ্ট ভাষায় বলতে যে বাংলাদেশে যে 18 সালে যে নির্বাচনটা হয়ে গেল, বা 14 সালের কথা বাদ দেন, সেখানে তো আপনার বিরোধী দলগুলো অংশ নেয়নি, সেটা ডিফারেন্ট ইস্যু। 18 সালে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে যদি একেবারে যদি আপনার মানে সরকারের যারা খুব হ্যাভিওয়েট প্রার্থী যদি আমি ধরি, তাদের আসন সেই আসলে এটা তো বিচার পর্যবেক্ষণ করার কোনো সুযোগ নাই, কারণ সেই স্বাধীন প্রতিষ্ঠান এখানে কাজ করে না। আপনি যদি খেয়াল করেন বা যদি এই ব্যবস্থাটা থাকতো, যে কোনো সরকারের হ্যাভিওয়েট প্রার্থী প্রাপ্ত ভোট সংখ্যাটার যে ব্যালট পেপার থাকে, একটা মুড়ি বই বলে আমরা জানি, যে ভোটারের এক পাশে ভোট দেন মানে ছেড়ে কাস্ট করেন, আরেকটি অংশ মুড়ি বইতে তার ইয়ে থাকে, আপনার মানে উনি যে ভোট দিলেন তার একটা প্রমাণ থাকে। আচ্ছা, তো এই মুড়ি বইতে কোন ভোটারের টিপসই এবং স্বাক্ষর ব্যাপারটা যদি থাকে, আপনার 5% ভোটারের টিপসই নাই এবং আপনার কি বলে অথবা স্বাক্ষর নাই। তাহলে যে স্বাক্ষরবিহীন বা আপনার টিপসইবিহীন যে মুড়ি বই গুলো আছে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে এখানে জনগণ ভোট দিতে যায়নি, বাক্স ভরেছে। ইলেকশন কমিশন আপনার ফলাফল ঘোষণা করেছে, সরকারি দলকে আপনার মানে কি বলে এটা ভূমিধস বিজয় বলে ভুল হবে, একটা মানে আপনার ভূমিকম্প মার্কা ফলাফল তারা আর আপনার মানে ঘোষণা করেছে। আমার তো মনে হয় যে এই ধরনের ফলাফলে আওয়ামী লীগের যিনি প্রধান, তিনি নিজেও বিব্রত হয়েছেন বলে আমার মনে হয়। এটা 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 তো আসলে নির্বাচন হয়নি। এই জাতীয় পরিস্থিতি থেকে আমাদের কি করে উদ্ধার পেতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সুতরাং এখানে কে কার বদান্যতায় রাজনীতি করে সেটা বড় নয়। যদি আমরা সংবিধানকে যদি আপহোল্ড করতে চাই, আমরা যদি সংবিধানকে মান্য করতে চাই, আজকে কামাল সাহেব অনেক ষড়যন্ত্র কথা বললেন, এই সমস্ত ষড়যন্ত্রই তো মোকাবেলা করা সম্ভব। সমস্ত কিছুই আপনার মানে এটাকে আপনার কি বলে মানে জনগণকে সচেতন করা সম্ভব, যদি আমরা যদি আজকে শ্যামল দত্ত যে প্রশ্নগুলো করেছেন, যদি এই দেশের সংসদ যদি ফাংশনাল থাকতো, একটা কার্যকর জাতীয় সংসদ থাকতো, এবং জনগণের ভোটে নির্বাচিত একটি সংসদ থাকতো, জনগণের ভোটে নির্বাচিত যদি একটা সরকার থাকতো, জনগণের ভোটে নির্বাচিত যদি একটা দায়িত্বশীল বিরোধী দল থাকতো, এবং যদি বিচার বিভাগ যদি স্বাধীনভাবে কাজ করতে পারতো, যেটা শ্যামল দত্ত সাহেব তিনি তার বক্তব্য বলেছেন। তো সংসদ যেখানে দায়িত্ব পালন করতে পারছে না, বিচার বিভাগ নির্ভয়ে কাজ করতে পারছে না, নির্বাহী বিভাগ কাজ করতে পারছে না, এই যে জায়গাটায় আমরা চলে গেলাম, এই জায়গাটা স্বাধীনতার 50 বছর আমরা খুব ঘটা করে পালন করলাম। এটা একজন মানে আপনার স্বাধীন দেশের নাগরিক হিসেবে এই আমাদের 50 বছর অর্জনটা একটি, আমরা এখন আমরা বেঁচে আছি যারা, আমরা 50 বছর আমাদের স্বাধীনতা মানে পূর্তি হলো, এটা কি দেখতে আমাদের জন্য একটা অনেক আনন্দের বিষয় ছিল না? নিঃসন্দেহে আনন্দের বিষয়। সেই আনন্দটা তো আমাদের আনন্দটা তখনই তো ম্লান হয়ে যায়, জনগণের আনন্দ, জনগণের অর্জনগুলো তখনই ম্লান হয়ে যায় যখন আজকে বিচার বিভাগ কাজ করতে পারে না নির্ভয়ে। আমি আপনার কাছে আবারও বিস্তারিত শুনতে আবারও আসবো। জনগণ কর্তৃক আপনার নির্বাচিত হয় না, তখন তো এটা অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার। এটা তো গণতন্ত্র রীতিমতো আপনার মানে এটা তো ডক্টর রিপন, আমি আপনার কাছে আমি আবারও আসবো। জনাব এস এম কামাল হোসেন, আপনার বক্তব্যের সঙ্গে তো ডক্টর রিপন কোনোভাবেই একমত নয়। আমি আপনার বলি, রিপন সাহেবের প্রথম কথাটা বলি, সংসদ কার্যকর নয়। এই সংসদ যত কার্যকর, রিপন সাহেবরা যখন 2001 সাল থেকে 2006 সাল ছিল, সেই সংসদে কথা বলতে পারেন এই বিরোধী দলের নেত্রী। এই সংসদে রিপন সাহেবদের 7 সদস্যের বিশিষ্ট প্রতিনিধি
এবং তাদের মহিলা সংসদ, তিনি যে তির্যক ভাষায় কথা বলেন, ওই সংসদে রিপন সাহেবদের ক্ষমতার সময় যে সংসদ ছিল, সেই সংসদে বিরোধী দলের নেত্রীর উপর গ্রেনেড হামলার পর যখন কথা বলতে উঠেছেন, তখন মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। ওইটা তাহলে কি সংসদ ছিল? কাদের দ্বারাই নির্বাচিত সংসদ ছিল? ওই সংসদে সংসদ নেত্রী বললেন, বিরোধী দলের নেত্রীকে উদ্দেশ্য করে ভ্যানিটি ব্যাগে করে উনি গ্রেনেড নিয়ে গিয়েছেন। ওই সংসদে বিরোধী দলের সংসদ নেতা বললেন যে 21 গ্রেনেড হামলার মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে, জজ মিয়া গ্রেফতার হয়েছে। মহান সংসদে দাঁড়িয়ে সংসদ নেত্রী মিথ্যা কথা বললেন। ওই সংসদে একজন এমপি নাজমুল হক প্রধান সাহেব চেনেন, রিপন সাহেব চেনেন, সামরিক শাসকদের বিরুদ্ধে আন্দোলনের নেত্রী ছিলেন। পাপ্পিকে মারতে দাঁড়িয়ে গিয়েছিলেন একজন মহিলা এমপি, একজন পুরুষ এমপি। এই সংসদে 7 জন বিএনপির এমপি, তাদেরকে কেউ কিছু বলে না, তার চাইতে কঠিন তির্যক ভাষায় সমালোচনা করেন। এই সংসদে জবাব দিতে আছেন যে সংসদ রিপন সাহেবদের দৃষ্টিতে ভোটারবিহীন সংসদ, অথচ এই সংসদের 30 ডিসেম্বরের নির্বাচনে রিপন সাহেবরা কামাল হোসেনের নেতৃত্বে জোট করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। উনি যেটা বলেছেন, হেভিওয়েট প্রার্থীরা ভোটের দিন ভোট কেন্দ্রে যাননি, কারণ উনাদের মূল নেতা নির্বাচন করার জন্য সেদিন নির্বাচনের সিদ্ধান্ত দেননি, নির্বাচন বাণিজ্য করার জন্য সেদিন নির্বাচনের সিদ্ধান্ত দিয়েছিলেন। যার ফলে উনাদের মূল নেতা জনাব তারেক রহমানের এপিএস অপু এখনো গ্রেফতার আছে, হুন্ডির মাধ্যমে টাকা গিয়েছে। প্রধান সাহেব অনেক কথা বলেছেন যে এই আমলে দুর্নীতির টাকা বিদেশে গেছেন, আমি অস্বীকার করি না। এই আমলে অনেকে বিদেশে টাকা পাচার করেছে, অস্বীকার করি না। কে আমলে কিন্তু আব্দুল আল মিন্টুর টাকা বিদেশে গিয়েছে, পানামা কেলেঙ্কারি। যে শ্যামল দত্তের রেফারেন্সে রিপন সাহেব কথা বলছেন, সেই শ্যামল দত্ত যে পত্রিকার সম্পাদক, সেই পত্রিকার হেডলাইন বিএনপির ভাইস প্রেসিডেন্ট আব্দুল আল সাহেবের গোটা পরিবারের টাকা পানামা কেলেঙ্কারির সাথে জড়িত, আমার কথা না। এটা কিন্তু প্রধান সাহেব বলেননি। এই আমলে দুর্নীতি হয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা হয়। আর একটা কথা বললেন যে হিফাজত ইসলামের সাথে আওয়ামী লীগ বসেননি। আওয়ামী লীগ বসেছিলেন কওমি মাদ্রাসার জিনিস, কওমি মাদ্রাসার একটি কমিটি হয়েছিল, বোর্ড হয়েছিল, সেই বোর্ডের প্রেসিডেন্ট মাওলানা রুহুল হক সাহেব, আর শোলাকিয়া ঈদের জামাতের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন সাহেব, আর হিফাজতের যিনি আমির ছিলেন তিনার সাথে বসেছিলেন, মামুনুল হক বাবুনগরীর সাথে বসেন নেই। এবং প্রধান সাহেবের মনে আছে যে 2013 সালের 5ই মে হেফাজত ইসলাম শাপলা চত্বরে যে সমাবেশ করেছিল, সেই সমাবেশে তাদের ছত্রছায়ায় বিএনপি জামাত ঢুকে বাইতুল মোকাররমে হামলা করেছিল, কোরআন শরীফের উপর পুড়িয়ে দিয়েছিল। এবং বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে হেফাজতের পাশে গিয়ে দাঁড়ান। মনে করছিল পরের দিন শেখ হাসিনার সরকার থাকবে না, কিন্তু আল্লাহর রহমতে শান্তিপূর্ণভাবেই সেই সমস্যার সমাধান হয়েছে। শেখ হাসিনা হেফাজতের সাথে কম্প্রোমাইজ করেননি। শেখ হাসিনা কওমি মাদ্রাসার ছাত্রদের, যেখানে 18 লক্ষ ছাত্রছাত্রী পড়ে, যাদেরকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিকে ঘোলাটে করতে চেয়েছিল, বাংলাদেশের কওমি মাদ্রাসা ছাত্রদের সরকারের মুখোমুখি করতে চেয়েছিল, তাদেরকে শান্ত করার জন্য, তাদেরকে যাতে ব্যবহার করতে না পারে সেই কারণে স্বীকৃতি দিয়েছে। আর সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুকে হত্যা করার পর এবার হাইয়েস্ট পূজা মণ্ডপ হয়েছে বাংলাদেশে 33,116টি, হাইয়েস্ট পূজা মণ্ডপ হয়েছে। হ্যাঁ, আমি এই ব্যর্থতা নিতে রাজি আছি। পূজা মণ্ডপে হামলা হয়েছে, আমি মনে করি এই ক্ষেত্রে প্রশাসনের ব্যর্থতা আছে। আমি সরকারি দলের কর্মী হিসেবে আমি মনে করি আমারও রাজনৈতিক ব্যর্থতা আছে। আমি এটাকে নিরাপত্তা দিতে পারিনি, প্রোটেকশন দিতে পারিনি, এই ব্যর্থতা নিয়ে বলতে পারি। কিন্তু কেন এই হামলা? আজকে যারা বলছেন দেশে বিচার ব্যবস্থা নাই, আওয়ামী লীগের আমলে কোন বিচার ব্যক্তিকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয়নি, যেটা 1979 সালে 3রা মার্চ অস্বাভাবিকভাবে পদত্যাগ করতে বাধ্য করেছিল জিয়া রহমান সাহেব। আপনি বিচারপতি সিদ্দিক আহমদ চৌধুরী, বিচারপতি আব্দুল সমিত মহিদ চৌধুরীকে
আর বিএনপি ক্ষমতা আসার পর প্রধান সাহেব ভালো জানেন, রিপন সাহেব ভালো জানেন, 18 জন বিচারপতিকে স্থায়ী স্বীকৃতি দেয় নাই। তারা হাইকোর্টে মামলা করে স্থায়ী স্বীকৃতি পেলেন, তারপর তাদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিলেন। বিচার বিভাগের স্বাধীনতা এই আমলে আছেন, আর নির্বাহী বিভাগের স্বাধীনতা নির্বাহী বিভাগের। জি, এই প্রসঙ্গে বিস্তারিত আরো শুনবো আপনার কাছে বিরতির পর। একটা ছোট বিরতির সময় হলো, সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি শ্যামল দত্তের বরাত দিয়ে বলছেন যে পার্লামেন্ট ঠিকঠাক মতো কাজ করছে না, কিন্তু জনাব এস এম কামাল হোসেন বলছেন যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনই বরং পার্লামেন্ট কাজ করতো না। কি বলবেন আপনি এখন? আপনার কথা তো আমি খুব আস্তে শুনতে পাচ্ছি। যাই হোক, আমার মনে হচ্ছে যে আপনি হয়তো বলতে চেয়েছেন যে কামাল হোসেন সাহেব বলেছেন যে তাদের আমলে সংসদ খুব ভালোভাবে চলছে। যাই হোক, এটা যদি ভালোভাবে চলে এবং এই এখন যেভাবে সংসদ চলছে, সরকার চলছে, নির্বাচন ব্যবস্থা চলছে, এটা আমি তো টোটালি এটাকে সংজ্ঞায়িত করেছি একটি আপনার অ্যাবসলিউটলি একটা কর্তৃত্বপরায়ণ রাষ্ট্র ব্যবস্থা কথা। একটা কর্তৃত্বপরায়ণ রাষ্ট্র ব্যবস্থা তো গণতন্ত্রে একটি কর্তৃত্বপরায়ণ রাষ্ট্র ব্যবস্থা অনুপস্থিত থাকার কথা। যদি গণতন্ত্র যদি আপনার কাজ করত, গণতন্ত্র যদি ফাংশন করত, গণতন্ত্র যদি বিকশিত হতে পারত, তাহলে সরকার তো আপনার মানে স্বৈরাচারী হতে পারে না, সরকার কর্তৃত্ববাদী হতে পারে। সরকারকে তো জবাবদিহিতার জায়গায় যেতে হয় তখন। কিন্তু সরকার যেহেতু জবাবদিহিতার জায়গায় থাকছে না, সরকার যেহেতু আপনার অ্যাবসলিউটলি সমস্ত কিছুর উপর একটা সর্বময় কর্তৃত্বের অধিকারী হয়ে বসে আছে, তো তখন সেখানে আপনার পার্লামেন্ট ভালো চলে কি করে? এখানে তো পার্লামেন্ট আপনাকে মানে এটা তো মানে সরকারের তার সাধ্য অনুযায়ী সরকার তার ওই পার্লামেন্টে যারা আছেন তার ইচ্ছা মতো তারা সংসদটা পরিচালনা করছেন। এখন উনি বললেন যে বিএনপি 7 সদস্য বিএনপি একটু অবস্থান বা প্রতিনিধিত্ব আছে। বিএনপি এইভাবে তো ওরা মানে আপনার এই নির্বাচন কমিশন চেয়েছিল যে বিএনপি বা বিরোধী দলগুলো এইভাবে মার্জিনালাইজড হয়ে যায়। এটা কি মানে উনি ভালোভাবে দেখছেন কিনা? আজকে বাংলাদেশের জন্য যে সমস্ত বিপদের কথা বললেন, বাংলাদেশের যে সমস্ত সংকটের কথা বললেন, যে ষড়যন্ত্রের কথাগুলো উনি ওনার ভাষায় যে কথাগুলো বললেন, এগুলো সমস্ত কিছুই তো আপনার মানে ট্যাকেল করা সম্ভব। আপনি জানেন যে আমেরিকাতে আপনার যখন ট্রাম্প এবং বাইডেনের নির্বাচনের ফলাফল ঘোষণার পরে আপনার যখন ট্রাম্প মানে ক্ষমতায় আসবেন বা দায়িত্ব নেবেন, সেই সন্ধিক্ষণে আপনার সেখানে আপনার ক্যাপিটল হিলে হামলা হয়েছে না? হয়েছে। কিন্তু আমেরিকান জনগণ এটাকে অপছন্দ করেছে, বিকজ এখানে গণতন্ত্র কাজ করছিল। ওখানে ভোটাররা সেখানে স্বাধীনভাবে তারা তাদের প্রতিনিধি তাদের বেছে নেওয়ার সুযোগ ছিল। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে, যেখানে আমরা বলি যে একটা মানে গণতান্ত্রিক দেশ বা মানে গণতন্ত্রের সূতিকাগার বলি, সেই দেশেও তো আপনার উগ্রবাদী লোকজন তাদের পার্লামেন্ট ভবনে হামলা করেছে, মানে ওখানে স্পিকারের আপনার মানে ল্যাপটপ খোয়া গিয়েছে, অনেক অনেক ওখানে বেশ কয়েকজন মানে গোলাগুলি হয়েছে, মানুষজন মারাও গিয়েছে। তা আমার কথা হলো যে সেটাও কিন্তু মার্কিন জনগণ এবং মার্কিন সরকার সেটা মোকাবেলা করেছে থ্রু ইনজেক্টিং ডেমোক্রেসি। তা আজকে বাংলাদেশে যাই কিছু হোক না কেন, এখানে উগ্রবাদী থাকতে পারে, এখানে আপনার মানে ভিন্ন মতাবলম্বী থাকতে পারে, এখানে সমস্ত আপনার নেতিবাচক কন্টেন্ট সেগুলো থাকতে পারে, প্রতিটা রাষ্ট্রেই থাকে, প্রতিটা দেশেই থাকে। কিন্তু সেটাকে তখনই তো মোকাবেলা করা সম্ভব হয় যখন আমার অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করবে, যখন প্রশাসন যখন আওয়ামী লীগের প্রশাসন হবে না, যখন আপনার বিচার বিভাগ এটা মানে তারা মানে সরকারের উপর চেয়ে রায় দেবে না। অর্থাৎ মানে সব বিচার বিভাগ কখন কার্যকর হয় না? যখন স্বাধীনভাবে তারা রায় দিতে পারে না, তখনই তো আপনার বিচার বিভাগটা ডিসফাংশনাল হয়। তো আজকে এই প্রশ্নগুলো উঠছে কেন? এই যে পার্লামেন্ট যে ইলেকশনটা হলো, এটা কি ওনারা হ্যাপি হতে পারেন? আমি মনে করি, কারণ তারা পালাক্রমে তারা 3 দফায় ক্ষমতায় আছেন। তারা যদি এইভাবে যদি 4র্থ দফায় 5ম দফায় 2041 সাল পর্যন্ত বোধহয় ক্ষমতা কি তারা মাঝে মধ্যে বলেন, ইয়েস পারপেচুয়ালি তারা 2041 সাল পর্যন্ত থাকতে পারেন, সেটা গণতন্ত্রকে কবর দিয়ে তারা থাকতে পারেন। এবং পৃথিবীতে বহু স্বৈরাচারী সরকার বছরের পর বছর, দশকের পর দশক, ইভেন আপনার যদি আমরা যে ইতালির কথা বলি, ইতালিতে গণতন্ত্রের প্র্যাকটিসটা কেমন দেখেন, একটু ভিন্ন মত হলে সেখানে ঘন ঘন সরকার পরিবর্তন হচ্ছে,
আপনার মানে মন্ত্রিসভা পরিবর্তন হচ্ছে কিন্তু সেখানে ওটার পরিবর্তে কিন্তু সামরিক শাসন আসছে না, বা এক্সট্রা কনস্টিটিউশনাল কোনো মানে অ্যাটেম্প সেখানে থাকছে না, কারণ সেখানে গণতন্ত্রটা প্র্যাকটিস হয়ে গিয়েছে। আজকে বাংলাদেশে গণতন্ত্র, এখানে হয়তো সামরিক অভ্যুত্থানের কোনো ব্যাপার নাই যেটা একসময় ছিল, এখানে অন্য কিছু নাই, এখানে আপনার অসাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতা যাওয়ারও কোনো রাজনৈতিক দলের সুযোগ নেই। এখানে কোনো বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা গণতান্ত্রিক কাঠামোটা যেই জায়গায় পৌঁছেছে, অ্যাটলিস্ট এখানে এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে হলে সেটাও গণতান্ত্রিক ভাবেই নামাতে হবে, সেটাও ভোটের মাধ্যমে সরকারকে নামাতে হবে। এটি হচ্ছে গণতন্ত্রের স্পিরিট, এবং আমাদের দল বিশ্বাস করে যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের সংবিধানে যে মানুষের যে নাগরিক অধিকারগুলো দেওয়া আছে, সভা সমাবেশের যে অধিকারগুলো আছে, সেইগুলো সরকার সংকুচিত না করে সেইগুলো যদি সংবিধানের স্পিরিটটা যদি সরকার বহাল রাখে, তাহলে তো সরকার আন্দোলনের মধ্য দিয়ে হোক বা আপনার মানে ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন তো হবে। একটা সরকার তো পারপেচুয়ালি 1000 বছরকার সরকার থাকে না, থাকার কথা না। আমি আপনার কাছে আবার আসবো। যুক্তরাষ্ট্রে থাকে না, ভারতে থাকে না, তাহলে আওয়ামী লীগ কেন এইটা গ্যারান্টেড ধরে নিয়েছে যে তাদেরই ক্ষমতায় থাকতে হবে, তাদের যে কোনো ভাবে ক্ষমতায় থাকতে হবে? এটা তো ঠিক না। এবং যে কোনো ভাবে ক্ষমতায় থাকার জন্য আজকে অনুগত প্রশাসন দাঁড়িয়েছে, অনুগত বাহিনী দাঁড়িয়ে গিয়েছে। এবং ডক্টর আসাদুজ্জামান রিপন, আমি আরো একবার আমি আপনার কাছে আসবো আশা করছি। আমি আপনার 30 সেকেন্ড দিতে চাই। যখন আপনার প্রশাসন এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো যখন ধরে নেয়, তারা যখন মস্তিষ্কে যখন তার এই ধারণাটা পোষণ করে যে আফটার এভরিথিং ফাইনালি এই সরকারই ক্ষমতায় টিকে থাকবে, এই সরকারকে ক্ষমতা থেকে হটানো যাবে না, তখন তারা কি করবে? তখন তারা গোলামি করবে, সরকারের সমস্ত অন্যায় কাজগুলোকে সমর্থন করবে, এবং অন্যায় কাজগুলো শুধু সমর্থন না, অন্যায় কাজগুলোর অংশীদার হয়ে উঠবে। আজকে বাংলাদেশ সেই জায়গাটায় পৌঁছে গেছে। আসবো আপনার কাছে জনাব এস এম কামাল হোসেন। জি, ডক্টর আসাদুজ্জামান রিপন বলছেন, রিপনের প্রশ্ন যে কোনো ভাবেই কেন সরকারকে ক্ষমতায় থাকতে হবে দীর্ঘ সময়? আমি আপনার ধন্যবাদ জানাই। বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার প্রধান জননেত্রী শেখ হাসিনা মনে করেন না জোর করে ক্ষমতায় থাকতে হবে। উনি জনগণের প্রতি আস্থাশীল, জনগণের প্রতি বিশ্বাস আছে এবং মনে করেন জনগণ হচ্ছে ক্ষমতার উৎস। এইটা বিশ্বাস করেন বলেই রিপন সাহেব যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো রিপন সাহেবদের চরিত্রের, রিপন সাহেব না বিএনপির চরিত্রের ভিতর দিয়ে ফুটে উঠেছিল অতীতে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়া থেকে বেগম খালেদা, যে 28 বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তাদের গণতন্ত্রের অর্থ হচ্ছে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান, মানি ইজ নো প্রবলেম। তাদের গণতন্ত্রের অর্থ হচ্ছে বাংলাদেশটা ছিল ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ, সন্ত্রাস, জঙ্গিবাদের বাংলাদেশ। 500 বোমায় 63টি জেলা ক্ষত বিক্ষত হয়েছে, রক্তাক্ত হয়েছে। ঝালকাঠি আদালতের থেকে বারান্দায় বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার হোসেন হযরত শাহজালালের মাজারে ঢুকতে পারেনি, রক্তাক্ত করেছেন, একজন সাধারণ মানুষ মারা গিয়েছেন। তাদের গণতন্ত্রের অর্থ হচ্ছে, তাদের যে গণতান্ত্রিক সরকার ছিল সেই সরকারের গণতন্ত্রের অর্থ হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বি চৌধুরী বিএনপি ছাড়ার পর যেদিন রাষ্ট্রপতি হিসাবে পদত্যাগ করতে বাধ্য হলো, সেদিন তারপরে তিনি একটি সমাবেশে যেতে চেয়েছিলেন, পারেননি। পিছন দিয়ে মোটরসাইকেল দিয়ে তার কলার টেনে ধরলেন ছাত্রদল, যুবলীগের কর্মীরা। পুলিশের এটা পত্রিকা আসছে 2004-এর মার্চ মাসে, দেখেন রিপন সাহেব, চ্যালেঞ্জ করলাম, আপনি একজন বিজ্ঞ লোক, আমি চ্যালেঞ্জ করলাম, পুলিশ পাশে দাঁড়িয়েছিল। আজকে রিপন সাহেবদের জোটের নেতা কামাল হোসেন বান্দরবনে যেতে পারেননি, তার গাড়ি বহরে হামলা হচ্ছে। রিপন সাহেবদের বিএনপির প্রতিষ্ঠাতা নেতা কর্নেল অলি তার এলাকায় মিটিং করতে পারেনি, 2 জন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। এটি বিএনপির আমলে। আর আজকের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী মিটিং করতে পারেননি, শান্তি সমাবেশে গিয়েছিলেন, হাওয়া ভবনে বসে তারেক জিয়ার সিদ্ধান্ত নিয়ে 75-এর খুনি আর 71-এর খুনিদের নিয়ে বৈঠক করে 11টি গ্রেনেড নিক্ষেপ করেছিল। আপনি বলেন আইবি রহমান সহ 22 জন আওয়ামী লীগের নেতা কর্মী জীবন দিয়েছিল। আমি যদি বলি জাতীয় নেতা তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, হাসানুল্লাহ তিনু, এই নাজমুল হক প্রধানরাও 2001 থেকে 2006 সাল পুলিশের পিটানি খেয়েছেন। এই ছিল গণতন্ত্র, যে কথাটা বললেন। আর শেখ হাসিনা জনগণের জবাবদিহিতায় বিশ্বাস করেন বলেই রিপন সাহেবরা বিদ্যুৎ দিতে পারেনি, কৃষককে গুলি করে হত্যা করেছে বিদ্যুৎ দেওয়ার পরিবর্তে।
সার দিতে পারে না, 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছে। আর শেখ হাসিনা জবাব দিয়ে তাই বিশ্বাস করেন বলে, জনগণের প্রতি আস্থা বিশ্বাস করে জনগণের কাছে যেতে হবে বলে আজকে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, 18,000 কমিউনিটি ক্লিনিক, 30 প্রকারের ঔষধ, আজকে বয়স্ক ভাতা দিচ্ছেন, বিধবা ভাতা দিচ্ছেন, মাতৃকালীন ছুটি দিচ্ছেন, একটি বাড়ি একটি খামার করেছেন। এবং রিপন সাহেবরা বিদ্যুৎ করে বলেছিলেন যে পদ্মা সেতু দিয়ে কেউ হাঁটতে পারবে না, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামী বছর জুনে পদ্মা সেতুর ভিতর দিয়ে মানুষের স্বপ্নে মানুষ চলাচল করতে পারবে। আজকে 100টি অর্থনৈতিক জোন হচ্ছে। আজকে রিপন সাহেবরা 28 বছর ক্ষমতায় থাকার পর শান্তি চুক্তি করতে পারেননি, সীমান্ত চুক্তি করতে পারেননি, সিটমাল চুক্তি করতে পারেননি। শেখ হাসিনার সরকার করেছেন। আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এক অনন্য জায়গায় গিয়েছেন। কারণ এই বছরের জাতিসংঘের অধিবেশনে শেখ হাসিনা তার বক্তব্য দিয়ে সমস্ত বিশ্বের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানকে ছাড়িয়ে গিয়েছেন। পৃথিবীর ইতিহাসে কেউ 18 বার জাতিসংঘে ভাষণ দেন নাই। বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্য শুধু দেননি, তার বক্তব্যের প্রশংসা করেছেন, বিশ্ব নেতৃত্ব অনুকরণ করেছেন। যার ফলে শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে, যে বাংলাদেশটা ছিল জঙ্গিবাদের বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র দুর্ভিক্ষের বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না, সেই বাংলাদেশটাকে এক অনন্য জায়গায় নিয়ে গেছেন। উন্নয়নের রোল মডেল প্রতিষ্ঠা করেছেন, উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছেন। সেই বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য, সেই শেখ হাসিনার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য আপনি দেখেছেন এবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছেন। এবার বাংলাদেশে দীর্ঘদিনের যে স্বপ্ন, যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশ ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ, যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল, বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে বাংলাদেশ পাকিস্তানের ধারায় ফিরে গেছিল, যে বাংলাদেশ সাম্প্রদায়িক ধারায় ফিরে গেছিল, যে বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের উল্লাস করেছিল, যে বাংলাদেশের স্লোগান হয়েছিল বাংলা হবে তালেবান, বাংলা হবে আফগানিস্তান, আমরা হব তালেবান, সেই বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিষ্ঠা করেছেন। সেই বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য জনাব এস এম কামাল হোসেন, অনেক ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই। সুপ্রিয় দর্শক, আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ, সঙ্গে থাকুন।